প্রতিষ্ঠানের কোনো খরচ, প্রতিষ্ঠানের ঘর ভাড়া, প্রতিষ্ঠানের একটা জিনিস ক্রয় করা, প্রতিষ্ঠানের জন্য একটা কম্পিউটার ক্রয় করা, এরকম যদি হয় যে প্রতিষ্ঠানের জন্য একটা কম্পিউটার ক্রয় করছে, টাকা নিয়ে আসছে মালিকের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের অফিসের ভাড়া, প্রতিষ্ঠান যেখানে আছে, যে ঘরের মধ্যে আমরা ব্যবসার কার্যক্রম পরিচালনা করি, সেই ঘরের ভাড়া যদি মালিকের পক্ষ থেকে পরিশোধ করা হয়, মালিকের ব্যক্তিগত টাকা থেকে পরিশোধ করা হয়, সেটাও হবে আমাদের মূলধন। সেটা লিখতে হবে এইভাবে যে যদি কোনো যেমন মালিকের ব্যক্তিগত টাকা থেকে ঘর ভাড়া পরিশোধ করা হলো, সেক্ষেত্রে হবে ভাড়া খরচ হিসাব ডেবিট, ভাড়া খরচ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। যদি মালিকের ব্যক্তিগত টাকা থেকে যদি প্রতিষ্ঠানের ঘরের ভাড়া পরিশোধ করা হয়, প্রতিষ্ঠানের শুধু ঘর ভাড়া না, প্রতিষ্ঠানের যে কোনো খরচ পরিশোধ করা হয়, প্রতিষ্ঠানের যে কোনো খরচ, কর্মচারীদের বেতন, এরকম হতে পারে, বেতন খরচ হতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কোনো ধরনের খরচ যদি মালিকের ব্যক্তিগত টাকা থেকে পরিশোধ করা হয়, সেটাকেও মূলধন হিসেবে পরিগণিত করতে হবে, সেটাকেও মূলধন হিসেবে লিখতে হবে। সেটা হলো এইভাবে, বেতন খরচ ডেবিট, ভাড়া খরচ ডেবিট, এই যে মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট হলো এই কারণে যে মালিক প্রথম দিন যে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সেটাও মূলধন, এরপরে বছরের যে কোনো সময় এসে যদি প্রতিষ্ঠানের যে কোনো খরচ পরিশোধ করার জন্য মালিক আবার বাড়ির থেকে টাকা নিয়ে আসলো, যদি টাকা নিয়ে আসে, অর্থাৎ মালিকের ব্যক্তিগত ফান্ডের থেকে টাকা নিয়ে এসে যদি প্রতিষ্ঠানে কোনো খরচ পরিশোধ করে, সেক্ষেত্রে তার মূলধন কিন্তু আগের মতো থাকবে না, মূলধন কিন্তু আরো বাড়বে, মূলধন হলো ক্রেডিট পাসের আইটেম, সেই মূলধন যদি বেড়ে যায় তাহলে মূলধন আরো ক্রেডিট হবে। এই জন্য লেখা হয়েছে বেতন খরচ ডেবিট, ভাড়া খরচ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিকের ব্যক্তিগত ফান্ডের থেকে, ব্যক্তিগত তহবিল থেকে কোনো টাকা পয়সা এনে যদি প্রতিষ্ঠানের কোনো খরচ পরিশোধ করা হয়, সেক্ষেত্রে মালিকের মূলধন আরো বেড়ে যাবে, এই যে ভাড়া খরচ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এরপরে প্রতিষ্ঠানের যদি টাকার স্বল্পতা দেখা যায়, প্রতিষ্ঠানে যদি মূলধনের স্বল্পতা দেখা দেয়, নগদ টাকার স্বল্পতা দেখা দেয়, তখন মালিকের ফান্ডে থেকে বা মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে, মালিকের স্ত্রীর গহনা বিক্রি করে প্রতিষ্ঠানে টাকা আনা হয়। আমি আবার বলতেছি, প্রতিষ্ঠানে যদি নগদ টাকার ঘাটতি দেখা যায়, তখন মালিকের ব্যক্তিগত তহবিল থেকে, অথবা মালিকের ব্যক্তিগত কোনো সম্পত্তি বিক্রি করে, অথবা মালিকের স্ত্রীর গহনা বিক্রি করে, অর্থাৎ মালিকের স্ত্রীর সম্পত্তি বিক্রি করেও অনেক সময় টাকা প্রতিষ্ঠানে আনা হয়, সেটাও হয় অতিরিক্ত মূলধন, সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। এখন সেটা যাবে হবে এরকম, নগদান হিসাব ডেবিট, পরে লিখতে হবে অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। এবার বলতেছে যে যদি প্রতিষ্ঠানে যদি টাকার স্বল্পতা দেখা যায়, অর্থাৎ নগদ টাকার ঘাটতি দেখা যায়, সেই ক্ষেত্রে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে, অথবা মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে, অথবা মালিকের স্ত্রীর গহনা বা অন্যান্য সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানে টাকা যোগান দিয়ে থাকে, প্রতিষ্ঠানে টাকা সরবরাহ করে থাকে, সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন এবং সেটাকে বলা হয় মূলধন। সেক্ষেত্রে যাওয়াতে হবে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা প্রতিষ্ঠানে আসবে, নগদ টাকা বেড়ে যাবে, নগদান হিসাব ডেবিট হবে এবং তার মূলধনও বেড়ে যাবে। মালিক যে প্রথম যে মূলধন দিয়েছিল, এরপরে যদি আরো মূলধন নিয়ে আসে, তার মূলধন বৃদ্ধি পাবে। এজন্য যে অতিরিক্ত মূলধন লেখা যায়, মূলধন হিসাব ক্রেডিট লেখা যায়, অথবা অতিরিক্ত মূলধন ক্রেডিট লেখা যায়। তাহলে মালিকের কি বোঝা যাচ্ছে যে মালিকের ব্যক্তিগত ফান্ডের থেকে টাকা আসতেই থাকবে, মালিকের ব্যক্তিগত তহবিল টাকা আসতেই থাকবে, মালিকের মূলধন বাড়তেই থাকবে, মূলধন ক্রেডিট হতেই থাকবে, এরকম।